আজকের গল্প সতীনের সংসার, লেখিকা কথা রহমান, অষ্টম পর্ব। আসুন গল্পটি শুরু করা যাক। হ্যাঁ, তো মিস্টার আসিফ, আপনি যেন কি বলছিলেন? স্যার, থাক, কিছু না, আমি তো এমনিই এসেছিলাম। আচ্ছা স্যার, আমি আজ উঠি। আসিফ চেয়ার থেকে উঠতে যাবে এমন সময় আফনান বলল, বসুন মিস্টার আসিফ, আপনি উঠবেন না। আসিফ আবার বসে পড়লেন। স্যার, আপনি নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে পড়েছেন। বলুন কি হয়েছে, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, আপনার বাবা মা সুস্থ আছেন তো? জি জি স্যার, আল্লাহর অশেষ রহমতে তারা ভালোই আছেন। তাহলে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা? চুপ করে বসে থাকবেন না মিস্টার আসিফ, বলুন কি হয়েছে? স্যার, কিভাবে বলি আপনাকে, খুবই লজ্জার বিষয়। আসিফের কথা শুনে আফনান এবার হাসতে লাগলো। আরে বলুন তো, আমার কাছে আপনার আর লজ্জা পেতে হবে না, বলুন। স্যার, আসলে আমি গত 3 বছর ধরে সুমাইয়াকে ভালোবাসি। সুমাইয়াকে চেনেন তো স্যার? আমাদের অফিসেই কাজ করে। জি জি, চিনি ওনাকে। তারপর বলুন। স্যার, প্রথমে আমি ওনাকে পছন্দ করি, তারপর বুঝতে পারি যে আমি শুধু ওকে পছন্দই করি না, ওকে ভালোবাসি। ধীরে ধীরে সময় যত গেল, সুমাইয়াও আমাকে ভালোবাসতে শুরু করে, আর আমাদের সেই ভালোবাসা আজও আছে। তা এতই যখন ভালোবাসেন, তাহলে এখনও ওনার কাছ থেকে দূরে আছেন কেন? পরিবারের সাথে কথা বলে ওনাকে বিয়ে করে নিন। স্যার, একটা সমস্যা আছে। কি? স্যার, আমাদের মধ্যে ভালোবাসাটা অনেক আছে, সেটা ঠিক, কিন্তু আমরা যখনই সামনাসামনি হই তখনই আমাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কেন? এত ভালোবাসেন আপনারা একে অপরকে, তাহলে ঝগড়া কেন করেন? আসলে স্যার, আমি কোনো ঝগড়া করি না, ও ঝগড়া করে, আর এর পেছনে একটা কারণ আছে। কি? 2 বছর আগের কথা, ভ্যালেন্টাইন্সের দিন আমি ডিসিশন নেই যে ওকে আমি প্রপোজ করব। ওকে ডেকেও ছিলাম, কিন্তু স্যার আমি ওকে সেদিন প্রপোজ করতে পারিনি। কেন? আসলে স্যার, আমি ছোটবেলা থেকেই মেয়েদের থেকে দূরে দূরে থেকেছি মানে থাকতে হয়েছে, কারণ আমি বয়েজ স্কুল আর বয়েজ কলেজে পড়েছি। তাই স্যার, মেয়েদের সাথে কিভাবে চলতে হয়, তাদের সাথে কিভাবে থাকতে হয়, সে বিষয়ে বরাবর আমার ধারণা কম। আর কোনো মেয়েকে প্রপোজ করার কথা বললে তো বুঝতে পেরেছি আপনি ভালোবাসতে জানেন, কিন্তু ভালোবাসা প্রকাশ কিভাবে করতে হয় সেটা জানেন না, তাই তো? একদম তাই স্যার। সেদিনের পরে আরও একদিন ওকে প্রপোজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রপোজ করতে পারিনি। আর তাই সুমাইয়া আমার উপর আজও রেগে আছে। সেটাই স্বাভাবিক। সুমাইয়ার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সেও এটাই করত। এখন বলুন, আপনি আমার কাছে কি চান? আমি ওকে আবার প্রপোজ করতে চাই স্যার, আর এবার সব ঠিকঠাকভাবে করতে চাই। স্যার, এই কাজে আপনি যদি আমায় একটু সাহায্য করতেন, মানে কিভাবে কি করব, কি বলবো, সেটা যদি একটু বলে দিতেন, তাহলে অনেক বড় একটা সাহায্য হয়ে যেত। আপনি কি আমায় এটুকু সাহায্য করবেন স্যার? আফনান আসিফকে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ অনা এসে বলল, না, কখনোই না। অনার কথা শুনে আফনান আর আসিফ
অনার দিকে তাকালো। আফনান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, অনা তুই এখানে? আর কি বলছিস এসব? আমি বলতে চাইছি সরি আসিফ, কিন্তু আফনান তোমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। আফনান আসিফকে বলল, না আসিফ, আমি আপনাকে সাহায্য করব। কি? মোটেও না আফনান, তুই বুঝতে পারছিস? অনার কথা শেষ করতে না দিয়েই আফনান ওকে বলল, অনা একটু আমার সাথে চল। কোথায়? চল আগে। আফনান অনাকে নিয়ে কেবিনের বাইরে চলে গেল। কি করছিস কি অনা? ওকে না বললি কেন? আর তুই কি করছিস আফনান? ওকে হা বললি কেন? তুই জানিস না এসব কাজ তোকে কতটা কষ্ট দেবে? পুরনো সব কথা আবার তোর মনে পড়ে যাবে আফনান। যেসব কষ্ট থেকে তুই পালানোর চেষ্টা করছিস সেগুলো আবার তোর চারিদিকে এসে জমবে। আর আমি এটা কীভাবে হতে দেখব? অনা, আমি জানি তুই আমাকে নিয়ে অনেক ভাবিস, কিন্তু মনে করে দেখ, তুই আমাকে বলেছিলি আমাদের জীবনটা একটা নদীর মতো, কখনো থেমে থাকে না। নদীর একুল ভাঙলে অকুল গড়ে ওঠে। আমার জীবনের এক কুল তো ভেঙে গেছে, কিন্তু আরেক কুল এখনও গড়ে উঠতে শুরু করেছে। এটাকে গড়ে উঠতে দে না অনা, না হলে যে আমার আর কোনো অস্তিত্বই থাকবে না। আমাকে আসিফকে সাহায্য করতে দে অনা, কিন্তু এই কাজে তোর যে অনেক কষ্ট হবে আফনান, তার কি? পুরনো সব কথা, সব ব্যথা আবার মনে পড়ে যাবে। সেগুলো ভুলিছি কবে যে আবার নতুন করে মনে পড়বে? কিছু হবে না। আজ আসিফের আমার সাহায্যের অনেক দরকার, আমাদের সাহায্যের দরকার। চল অনা, ওকে সাহায্য করি। কিন্তু আফনান, না, আর কোনো কথা না, চল। আফনান অনাকে নিয়ে আবার কেবিনে এলো আর আসিফকে বলল, চলেন আসিফ, এবার প্ল্যান করা শুরু করি। পরদিন অধরা ঠিক সময়ে অফিসে আসলো। অফিসের গেট দিয়ে ভেতরে ঢুকতে যাবে এমন সময় ওর সাথে দেখা হয়ে গেল সুমাইয়ার সাথে। কেমন আছো সুমাইয়া? জি আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা চলো ভিতরে যাওয়া যাক। অধরা আর সুমাইয়া একসাথে অফিসের ভেতরে যেতে লাগলো। ভেতরে যেতে যেতে সুমাইয়া অধরাকে বলল, অধরা একটা কথা বলবো? বলো। তুমি কিন্তু খুব সুন্দর দেখতে। ভাইয়া কিন্তু অনেক লাকি। প্রথম কথাটার জন্য ধন্যবাদ, আর দ্বিতীয় কথাটার জন্য সরি। সরি মানে তোমার ভাইয়া এখনও আমার জীবনে আসেনি গো। ওহ আচ্ছা, বুঝলাম। কিন্তু বিএফ তো নিশ্চয়ই আছে, তাই না? না না, ওসব কিছু নেই আমার। কি বলো, তোমার কোনো বিএফ নেই? তা মজা করো না তো, এত সুন্দর দেখতে তুমি। আর বলছো তোমার নাকি কোনো মনের মানুষ নেই? এটা বিশ্বাস করা যায় নাকি? আরে প্লিজ বিশ্বাস করো, এটাই সত্যি। আচ্ছা এবার তোমার কথায় আসি। তুমিও তো অনেক সুন্দর, তো তোমার উনি কী করে? সুমাইয়া কিছু বলতে যাবে এমন সময় অফিসের এক স্টাফ নাম সুফিয়া এসে ওদেরকে বলল, তোমরা এখনও এখানে কি করছো? চলো চলো ক্যান্টিনে চলো। অধরা সুফিয়াকে বলল, ক্যান্টিনে? কেন ক্যান্টিনে যাব কেন? সুমাইয়াও সেই একই প্রশ্ন করল। হ্যাঁ তাই তো, সেখানে গিয়ে কি হবে? সুফিয়া বলল, আফনান স্যার আজ সবাইকে পেস্ট্রি ট্রিট দিচ্ছেন, তাই চলো ক্যান্টিনে। সেখানেই পেস্ট্রি ট্রিট দেওয়া হবে। সুমাইয়া বলল, কিন্তু স্যার আজ ট্রিট দিচ্ছেন কেন? অধরা, তুমি এই বিষয়ে কিছু জানো? মানে স্যার তোমাকে কিছু বলেছেন কি? না জানি না,
চলো যাই ক্যান্টিনে। চলবে।